16 তারিখ থেকে যেদিন রংপুরে আবু সাইদ আত্মাহুতি দিল, জীবন দিল, বাস্তবে তার পরের দিন থেকে শেখ হাসিনা তার নিজ দেশের জনগণের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা তিনি দিয়ে দিয়েছিলেন। 16 তারিখের পরে আবু সাইদের এই রক্তের বীজ যখন ছড়িয়ে পড়ল দেশব্যাপী, তখন ছাত্র তরুণ যুবকদের পাশে রাজনৈতিক দল তো মাঠেই ছিল, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যুগপৎ ধারার প্রায় সকল রাজনৈতিক দল, এর বাইরেও সরকার বিরোধী ধারার সকল রাজনৈতিক দল যার যার জায়গা থেকে তারা রাজপথে তারা ছিলেন। এবং এরপর যে ঘটনা হয়েছে 19 তারিখে এই সময়কালে আমাদের এই সেগুনবাগিচা পার্টি অফিসের সামনে বিকেলে যখন এখানে 12 দল, সমমনা দল এবং অনেক নেতৃবৃন্দরা অবরুদ্ধ হয়ে শেষ পর্যন্ত আমাদের অফিসে তারা আশ্রয় নিয়েছিলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত এমনকি কোনো খাবারেরও কোনো ব্যবস্থা করা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালগুলো চিকিৎসা দিতে রাজি হচ্ছিলেন না। গুলিবিদ্ধ লেখা যাবে না এবং হাসপাতালে তারা ভর্তি করাবে না, এবং তারা দেখিয়ে দিচ্ছেন অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এবং সে সমস্ত হাসপাতালে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমাদের নেতৃবৃন্দ রফিকুল ইসলাম বাবলু গুলিবিদ্ধ হয়েছেন, হাসনাত কাইম গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের কামাল পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দরা তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ফাইজুর রহমান মনির 38টা গুলি তার বুকে, পিঠে, চোখে এখনো পর্যন্ত গুলি নিয়ে এখনো তার চিকিৎসাটা শেষ হয়নি। অসংখ্য মানুষ, একটা নারকীয় একটা পরিস্থিতি। তারপরে এরপরে আপনারা জানেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা 5 তারিখে তার পরিবর্তনের পরে আমার মনে আছে আমি বক্তৃতা করছিলাম, মানে 4 তারিখে না 3 তারিখে, হাসিনার ভাগ্য এখন সুতায় ঝুলছে এবং শুধুমাত্র মুহূর্তের বাকি। তারপরে 5 তারিখে আমরা সবাই এই ঘটনার আমরা অংশীদার। খুবই দুর্ভাগ্যজনক, মুক্তিযুদ্ধের যে একটা জনযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের পুরো বিষয়টাকে দল, ব্যক্তি, পরিবারের যেখানে একটা কাহিনীতে পর্যবসিত করা হয়েছিল। এবারকার গণ অভ্যুত্থানকে, গণজাগরণকে আমরা দেখছি, এটাকেও একটা অনেকে তারা তাদের মতন করে ইতিহাস তৈরি করবার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমি বলেছি এটা অনেকটা রাম ছাড়া রামায়ণ লেখার একটা চেষ্টার মতন। 16 বছর এবং 36 দিনের জানবাজি যে লড়াই, এই অঞ্চলে সম্ভবত ভারতের এই উপমহাদেশের এই অঞ্চলে অন্য কোনো জনগোষ্ঠীকে একটা ফ্যাসিবাদকে বিদায় দেবার জন্য এত দীর্ঘ সময়, লক্ষ লক্ষ মামলা, 1 কোটি মানুষ ঘর ছাড়া, নির্যাতিত, নিপীড়িত, এরকম একটা ত্যাগ স্বীকার করতে হয়নি। আমরা হাসিনার সরকার বিদায় নিয়েছে 1 বছর হলো। লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। 1 বছর এখানে যারা এই সারিতে আছেন, আপনারা গণমাধ্যমে সবাই সাক্ষ্য দেবেন, বৈষম্যের বিলোপের ব্যাপারে কোনো উদ্যোগ নাই। বৈষম্য দূর করার জন্য কোনো কমিশন হয়নি। কি ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের? তারা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন? লড়াইটা করেছেন বৈষম্যের বিরুদ্ধে। গত 1 বছরে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 35 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসছে, এবং বিনিয়োগ নাই, ঘরে ঘরে হাহাকারের একটা অবস্থা নাই আমরা। এবং খুবই দুর্ভাগ্যজনক, বাংলাদেশের গত 53-54 বছরের ইতিহাসে এত বড় বিশাল সমর্থন নিয়ে অতীতে আর কোনো সরকার ক্ষমতায় আসেনি। কিন্তু একই সাথে আবার তাকিয়ে দেখেন, এই বিশাল সমর্থনের পরে আমাদের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার এখন তারা রাষ্ট্র পরিচালনা করছে। কি স্ববিরোধিতা, কি একটা দুর্ভাগ্যের জায়গাটা। আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি। ফখরুল ভাই 5 তারিখে বঙ্গভবনে যখন আনুষ্ঠানিকভাবে মিটিং শুরু হবে, চেয়ার ছেড়ে আমার আর মান্না ভাইয়ের কাছে আসলেন, সাকিব ভাই আমরা এখন পরবর্তী সরকার নিয়ে কি বলবো। আমরা বলেছি, অনেকের প্রত্যাশা ছিল একটা জাতীয় সরকারের জন্য। ফখরুল ভাইয়ের সঙ্গে আলোচনা হলো, কারণ আমাদের অবস্থান ছিল হাসিনা উত্তর, একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী তদারকি সরকার হবে। আমরা ধারণা করছি 2 মাস 3 মাস, বড় জোর 4 মাস,
এর মধ্যে সরকার আস্থায় নেবেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ধারণ করবেন এবং বিচার সংস্কারের মধ্য দিয়ে তারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা তখন কোনো জাতীয় সরকারে তখন আমরা সে পথে হাঁটিনি। আমরা আমাদের আগের অবস্থানে বহাল থেকেছি। 16 বছর এটা একমাত্র আন্দোলন বাংলাদেশে যে আন্দোলন এবার বলেছে শুধুমাত্র একটা ব্যক্তি একটা সরকারের বিদায় দেওয়া না, গোটা ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিবাদী করে, একজন ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা 31 দফা রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার আমরা তার একটা গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি। এটাই ছিল এবারকার আন্দোলনের সবচেয়ে রাজনৈতিক সবচেয়ে বড় একটা জায়গা।